কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়ার হিড়িক, ফেরিঘাটে ঢল, গাদাগাদি করেই পারাপার। কষ্ট করে অনেকটা হাইটা যাচ্ছে, কাজ কম নাই, এই জন্য আর কি বাড়ি চলে যাচ্ছেন। তো লকডাউন যদি দিয়ে ফেলে তারপর তো আমার আর যাওয়ার কোনো অপশন নেই। করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। আজ ৭৭ জনের মৃত্যু, অর্ধেকের বেশি চট্টগ্রাম ও খুলনায়। বাইরে থেকে যে রোগীগুলো আসছে সে রোগী রাখার জায়গা নাই এখানে। বলেছে এটা শেষ হয়ে গেলে আর কোনো অক্সিজেন পাবো না। অক্সিজেনও ছিল না, আর যা ছিল সেটা ডাক্তার ইমার্জেন্সি বলে ওটা রেখে দিয়েছে। বিধিনিষেধ নয়, টিকা নির্ভর হতে চায় সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ২৫ লাখ ডোজ মডার্না দেবে যুক্তরাষ্ট্র। লকডাউন দিতে হয় বাধ্য হয়ে, যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোভিডকালে বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, সরকারি হাসপাতালের চেয়ে দ্বিগুণ খরচে দিশেহারা রোগী ও স্বজন, কঠোর নজরদারির তাগিদ। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়া, সে ওহী লন্ডন থেকে ভেসে আসে। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় ডাক্তার জাফরুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদলের হুমকি। এভাবে মুখ বন্ধ করা যাবে না, গণস্বাস্থ্যের ট্রাস্টির পাল্টা জবাব। চট্টগ্রামে অনলাইনে জন্ম নিবন্ধনে চরম ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভুলে ভরা হাতে লেখা সনদের জন্য ইউপি কর্মকর্তাদের গাফিলতিকে দুষছেন সংশ্লিষ্টরা। সোমবার থেকে আবারও কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে। ভোর থেকেই শিমুলিয়া বাংলাবাজার এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ফেরিতে গাদাগাদি করে পারাপার হচ্ছেন তারা। দলে দলে রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ। সামনে ঈদ, তাই লকডাউনে বাড়ি যেতে না পারার আশঙ্কায় আগেভাগেই ছুটছেন তারা। শনিবার ভোর থেকেই ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিণত হয় জনসমুদ্রে। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে গাদাগাদি করে উঠতে দেখা যায় নারী, বৃদ্ধ সহ হাজারো যাত্রীকে। ঢাকায় ছিলাম ডাক্তার দেখাইতে, লকডাউন দিয়ে হেলাই বলে হেলে গিয়ে তাড়াতাড়ি দেশে যায়। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ভাড়া অনেক বেশি লাগছে আর কি। স্পেশালি কিছুদিন পরে তো কঠিন লকডাউন হবে, যেতে পারবো না দেশে, এই জন্য চলে যাচ্ছে। যাত্রী চাপের কারণে শিমুলিয়া বাংলাবাজার রুটে ১৬টি ফেরির সবকটি সচল রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এদিকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশ যানবাহন ফিরিয়ে দিলেও থামানো যাচ্ছে না ঘরমুখী মানুষের ঢল। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকায় ফেরিতেই পারাপার হচ্ছেন তারা। 16টা ফেরি দিয়ে আমরা আমাদের গাড়িগুলো এবং অন্যান্য যাত্রীগুলোকে পারাপার হচ্ছে। যেহেতু লঞ্চ সার্ভিসটা বন্ধ আছে, তাই আমাদের যাত্রীর পরিমাণটা একটু বেশি। কঠোর লকডাউনের ঘোষণায় চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। ভোর থেকে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি প্রাইভেট কার, মোটরসাইকেল ও মানুষ পারাপার হচ্ছেন এই নৌরুট দিয়ে। তবে নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই, নানা অজুহাতে মাস্ক ছাড়াই চলাচল করছেন অনেকে। এদিকে বাড়তি চাপ সামলাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় 20টি ফেরির মধ্যে 15টি সচল রাখা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে আছেন সহকর্মী মার্জিয়া মুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, দেশ জুড়ে সোমবার থেকে শুরু হবে 7 দিনের কঠোর লকডাউন, আর ঠিক এরই মধ্যে রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ। এই মুহূর্তে আছে আমি গাবতলীতে, সেখানে সকাল থেকে ঘরমুখো মানুষের যে ঢল ছিল তা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এখন রাত ঠিক 9টা এবং এই মুহূর্ত কিন্তু এখানকার যে সড়ক গাবতলী সেটি কিন্তু পুরোটাই ভরে আছে ঘরমুখো মানুষের ভিড়ে, এবং তারা কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে বা অনেকেই যারা নিজেরা রয়েছেন তারা কিন্তু ঢাকা ছাড়ছেন। তারা বলছেন 7 দিনের যে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে তা কিন্তু বাড়তে পারে, এবং ঈদুল আজহার ঠিক আগেই তারা নিজে গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করতে কিন্তু এই মুহূর্তে হাজারো মানুষ তারা কিন্তু ঢাকা ছাড়ছেন। এবং তবে সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার সাথে দূরপাল্লার বাসের যেই বাস চলাচল বন্ধ থাকার কারণে এই ঘরমুখো মানুষ তারা কিন্তু অভাবনীয়
ভোগান্তিতে পড়ছেন, তারা কিন্তু দীর্ঘ পথ পায়ে হেঁটে যাচ্ছেন এবং তাদের যে যাত্রাপথ সেটিতে তারা কিন্তু ভেঙে ভেঙে পার হচ্ছেন এবং এই যাত্রা বিরতির ফলে কিন্তু তাদেরকে প্রায় দ্বিগুণ পরিমাণ তাদের খরচ হচ্ছে। তারা বলছেন যে মাইক্রোবাস ভাড়া করছেন, অনেকেই কিন্তু উবার কিংবা ঠেলাগাড়ি করেও কিন্তু আমরা মানুষদেরকে তাদের গ্রামের উদ্দেশ্যে যেতে দেখেছি এবং এই মুহূর্তেও কিন্তু গাবতলী সড়কে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে রাজধানী ছাড়ছেন এবং তারা বলছেন যে মূলত যে কঠোর লকডাউন দেখা দিয়েছে সেই লকডাউনে কিন্তু আসলে তারা ঢাকায় আটকা পড়তে চান না এবং ঠিক সেই কারণে তারা কিন্তু গ্রামে ফিরে যাচ্ছেন। সাদিয়া, আপনি যদি দেখতে পাচ্ছেন যে মানুষের যে ঢল সেটা কিন্তু থামছেই না। সকাল থেকে হাজারো মানুষের যে ঢল আমরা দেখতে পেয়েছি, এখন রাত 9টায় পর্যন্ত কিন্তু সেই একই মানুষদের যে দীর্ঘ সারি সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে এই যে গাবতলী থেকে শুরু করে সাভার এবং তার পরবর্তী যে জায়গাটুকু সেই মহাসড়কটি কিন্তু পুরোপুরি জ্যামে ছিল। কিছু প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে কিন্তু এই জ্যাম কিন্তু রয়েছে। অন্যদিকে সকাল থেকে ঘরমুখো মানুষের যে ঢল আমরা দেখতে পেয়েছি লকডাউনকে কেন্দ্র করে এবং পবিত্র ঈদুল আজহায় গ্রামে ফেরাকে কেন্দ্র করে তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সাদিয়া, ঘরমুখো মানুষের খবর জানাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে যুক্ত ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জেও। 24 ঘন্টায় সারা দেশে করোনায় মারা গেছেন 77 জন। এর মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রাম ও খুলনায় 39 জন। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সীমান্তের জেলা ছাপিয়ে করোনার সংক্রমণ বেড়েই যাচ্ছে গ্রামেও। লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। আগে থেকেই উচ্চ ঝুঁকিতে থাকা রাজশাহী ও খুলনা অঞ্চলের করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। খুলনা বিভাগে 24 ঘন্টায় 19 জন মারা গেছেন, আর জেলায় 427টি নমুনা পরীক্ষায় 172 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 40.3%। রোগীর চাপ বাড়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও অক্সিজেনের চরম সংকট। অনেকবার রিকোয়েস্ট করার পর, অনেক বলার পর তারপর অক্সিজেন দিছে। অক্সিজেনও ছিল না, আর যা ছিল সেটা ডাক্তার ইমার্জেন্সি বলে ওটা রেখে দিয়েছে। সপ্তাহ ব্যবধানে পরিস্থিতির চরম অবনতি হয়েছে সাতক্ষীরায়ও। 24 ঘন্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 9 জন। 250 শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন 281 জন। ভর্তি করার পর থেকে এখনো পর্যন্ত আমি কোনো ডাক্তারের দেখা পাইনি। বাইরে থেকে যে রোগীগুলো আসছে সে রোগী রাখার জায়গা নাই এখানে। উচ্চমাত্রায় সংক্রমণ ছড়ানো সীমান্তবর্তী জেলা যশোরে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যা। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 8 জন। গত 24 ঘন্টায় 951টি নমুনা পরীক্ষায় 470 জনের করোনা শনাক্ত হয়েছে। রোগীর চাপ সামলাতে সদর হাসপাতালে খোলা হয়েছে নতুন ওয়ার্ড। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় করোনায় 9 জনের মৃত্যু হয়েছে, আর জেলায় 864টি নমুনা পরীক্ষায় শনাক্ত 171 জন। সংক্রমণের হার 19.8%। শয্যা ও অক্সিজেন সুবিধা বাড়িয়েও সামাল দেওয়া যাচ্ছে না রোগীর চাপ। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় 7 জন, ঝিনাইদহে 3, বগুড়ায় 3 এবং ঠাকুরগাঁও ও মেহেরপুরে 4 জন এবং চুয়াডাঙ্গায় 1 জন মারা গেছেন। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও কঠোর লকডাউন নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন রিপোর্টার দেবাশিস রায়। যাচ্ছি তার কাছে। দেবাশিস। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে করোনা আবারও নতুন করে মানুষের উদ্বেগ বাড়িয়েছে এবং একই সঙ্গে সঙ্গে আপনাকে জানাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে করোনার যে প্রলয় চলছে গত 1.5 বছর ধরে, এই প্রলয়ের মধ্যে কিন্তু মহাপ্রলয় কোনটিকে বলা হবে সেটি এখনও শুরু হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন নতুন ভ্যারিয়েন্টে কিন্তু বারবারই কাবু হতে হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে। সেটি নিয়েই কিছু তথ্য আমরা সাজিয়েছি, সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক আপনারা জানেন যে গত কদিন ধরেই কিন্তু বাংলাদেশ, বিশেষ করে স্বাস্থ্য খাতের যে অবস্থা সেটি কিন্তু নতুন করে একটি দুশ্চিন্তায় পড়েছে যে করোনার যে ভারতীয় ভ্যারিয়েন্ট, অর্থাৎ সেই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের দাপটে কিন্তু বাংলাদেশের যে কোভিড পরিস্থিতি সেটি কিন্তু আবারও অবনতি ঘটেছে এবং সেগুলোর যে তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে সেই তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশে আজও
77 জন মারা গেছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক করোনা শনাক্তও হয়েছে। যেহেতু গতকাল ছুটির দিন ছিল সেই কারণে কিছুটা শনাক্তর হার কম এসেছে, কিন্তু শনাক্তের হারের কথা যদিও আমরা বলি তাহলে সেই হার কিন্তু বেড়ে গেছে। আমরা একটু আমাদের যে চিত্র রয়েছে সেই চিত্র অনুযায়ী দেখে নিতে চাই যে বিভাগওয়ারি যে মৃতের সংখ্যা, সেই মৃত কিন্তু এক পর্যায়ে ছিল আসলে ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ রাজধানী কেন্দ্রিক কোভিডের একটি দৌরাত্ম্য বা দাপট ছিল। সেই দাপট কিন্তু আমরা দেখছি যে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে 20 জন মারা গেছেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে রাজশাহীতেও মারা গেছেন 9 জন এবং খুলনায় খুব উদ্বেগজনকভাবে কিন্তু খুলনার মৃত্যুর হার বেড়েছে এবং সেখানে আমরা লক্ষ্য করছি 19 জন এবং অন্যান্য বিভাগগুলিতে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু মৃতের হারের যে খুব একটা ভালো অবস্থা সেটি বলা যাবে না দর্শক, কেননা গত কয়েকদিন ধরে যে আসলে ঊর্ধ্বগতি চলছে সেই ঊর্ধ্বগতির ক্রমে বরিশালকে কিছুটা ভালো দেখা যাচ্ছে, 1 জন মারা গিয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখছি যে সিলেটেও 4 জন মারা গেছে, রংপুরে 4 জন এবং সব মিলিয়ে ময়মনসিংহে 3 জন। আমরা যদি এই চিত্রটি লক্ষ্য করি সেই চিত্র অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশের আগে একটা পর্যায়ে ছিল যে যখন বাংলাদেশে কোভিড এসেছিল সেই কোভিডের প্রথম ভাগে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রাজধানী কেন্দ্রিক একটি উদ্বেগ ছিল মানুষের, যে রাজধানীতে বেশি ছড়িয়েছে, সামাজিক সংক্রমণটা বেশি ঘটে গেছে এবং তার পাশাপাশি আমরা এখন লক্ষ্য করছি বিভাগওয়ারির যেটি চিত্র সেই চিত্র বলছে যে এখন ঢাকার বাইরেও কিন্তু ব্যাপকভাবে সেই কোভিডের সংক্রমণ ঘটেছে। এবং আপনাদেরকে যদি জানাই যে কোভিড হারের যে শনাক্তের হার, সেই শনাক্তের হার কিন্তু ভয়াবহভাবেই ঊর্ধ্বগতিতে রয়েছে। আপনারা লক্ষ্য করেন যে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি যদি বিশ্লেষণ করে দেখা যায় তাহলে দেখা যায় যে 17 তারিখ অর্থাৎ এই মাসের 17ই জুন আমরা দেখেছি যে কোভিড শনাক্তের হার ছিল 15.44%, সেটি কিন্তু 10 দিনের মাথায় বেড়ে আজ কিন্তু 22.5% দাঁড়িয়েছে, যেটি কিন্তু খুবই উদ্বেগজনক। এবং সেই উদ্বেগজনক পরিস্থিতিতে আগামীতে আসলে কি ঘটতে যাচ্ছে সেটি কিন্তু আসলে অনেকটাই অনিশ্চয়তার মুখে পড়েছে, কেননা এই কোভিড পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যবস্থাগুলি নিতে হয় সেই ব্যবস্থাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ব্যবস্থাগুলো আসলে আগামী দিনে কিভাবে নেওয়া হবে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে করোনার যে উদ্বেগ চলছে, এই করোনার উদ্বেগের মধ্যে আজ স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন তার নিজ বাসভবনে মানিকগঞ্জে। তিনি বেশ কিছু বিষয় বলেছেন, তার ভিতরে বলেছেন যে লকডাউন দিয়ে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণ করতে চায় না, বাংলাদেশ ভ্যাকসিনেশন কার্যক্রম চালিয়েই লকডাউন নিয়ন্ত্রণ করতে চায় এবং সেজন্য বাংলাদেশ যে টিকা উৎপাদনের কথাটি ভাবছে, অর্থাৎ প্রোডাকশন হবে বাংলাদেশে টিকা উৎপাদন করা হবে, সেই উৎপাদনের কথাও তিনি বলেছেন, সেই উৎপাদন করা হবে গোপালগঞ্জে। আমরা এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসি প্রতিবেদনটি। প্রথম দফায় 66 দিন সর্বাত্মক লকডাউন থাকলেও দ্বিতীয় ঢেউয়ের সময় নানা ক্ষেত্রেই শিথিল থেকেছে বিধিনিষেধ। তবে সম্প্রতি মৃত্যুর সংখ্যা আবারও শতাধিক হওয়ায় টনক নড়েছে সংশ্লিষ্টদের। কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ মেনে এর মধ্যে ঘোষণা এসেছে 1 সপ্তাহ কঠোর লকডাউনের। ঈদের আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ মেয়াদ আরও বাড়তে পারে। সরকার বাধ্য হয়েই লকডাউনের ঘোষণা দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। লকডাউন দিতে হয় বাধ্য হয়ে, কারণ লকডাউনই একমাত্র কার্যকারী পন্থা এই সংক্রমণকে রোধ করার জন্য। যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে, বিশ্বের সকলেই লকডাউন দিয়েই করোনাকে নিয়ন্ত্রণ করেছে এবং যারা ভ্যাকসিন নিয়েছে এবং সে দেশেও কিন্তু এখনো বিভিন্ন জায়গায় কিছু কিছু লকডাউন থাকে। তবে মুক্তির উপায় হিসেবে শতভাগ টিকাদানের কথা ভাবছে সরকার। চীন রাশিয়া থেকে টিকা আনার চেষ্টা চললেও সেটা সংখ্যায় পর্যাপ্ত হবে না। এ অবস্থায় দেশের টিকা প্রস্তুতের কেন্দ্র হিসেবে গোপালগঞ্জকে বেছে নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা গোপালগঞ্জে যে ওষুধ ফ্যাক্টরি আছে সেই ওষুধ ফ্যাক্টরিতে তার পাশে বা সেখানে আমরা সেই ভ্যাকসিনের তৈরি করার ব্যবস্থা আমরা গ্রহণ করছি স্বাক্ষর করার জন্য। এদিকে বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া মডার্নার 25 লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে বলে শনিবার এক টুইটে জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আসলে যে প্রতিবেদনটি আপনারা দেখলেন সেই প্রতিবেদনের সঙ্গে একটু যোগ করতে চাই যে বিষয়টি, সেটি হচ্ছে যে বাংলাদেশে আসলে যেভাবে এই করোনার পরীক্ষা করা হয়েছে প্রথম থেকেই, সেই অনুযায়ী কিন্তু গতকাল শুক্রবার হওয়ায় ছুটির দিন থাকায় কিন্তু অনেক কোভিড অর্থাৎ পিসিআর টেস্টের যে সেন্টারগুলি ছিল সেই সেন্টারগুলি কিন্তু কাজ করেনি, যার কারণে কিন্তু সেগুলোতে প্রতিবেদনও তৈরি হয়নি। অর্থাৎ সেই তুলনায় বলা চলে যে বাংলাদেশে আজকে যে 24 ঘন্টার হিসেব দেখানো হয়েছে শনাক্তের, সেটি কিন্তু কিছুটা কম এসেছে ছুটির দিনের কারণে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশে এখন অন্যতম উদ্বেগের কারণ ভারতীয় ভ্যারিয়েন্ট, যেটিকে ডেল্টা ভ্যারিয়েন্ট বলা হচ্ছে। অর্থাৎ এই ডেল্টা ভ্যারিয়েন্ট অর্থাৎ ভ্যারিয়েন্টগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বলা চলে যে
WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটি বলছে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে করোনার যে ভ্যারিয়েন্টগুলো এখন পর্যন্ত বিশ্বে দাপট দেখিয়েছে বা দাপট দেখাচ্ছে সেই ভ্যারিয়েন্টগুলোকে তারা ভাগ করেছে আলফা, গামা, বিটা এবং ডেল্টা। সবশেষ যে ভ্যারিয়েন্টটি আসলে এখন বিশ্ব কাঁপাচ্ছে সেটি হচ্ছে ডেল্টা, যেটি এটিকে খুবই শক্তিশালী ভ্যারিয়েন্ট বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইটার যে গুরুত্বের কথা বলছে সেই ভ্যাকসিনেশন কার্যক্রম এবং একই সঙ্গে সঙ্গে মানুষের সচেতনতা ছাড়া এই ডেল্টা ভ্যারিয়েন্টকে হয়তো বা প্রতিরোধ করা যাবে না। এবং এই যে মৃত্যুর যে সংখ্যা সেই মৃত্যুর সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। গত বছর 2020 সালের জুলাই মাসের যদি মৃত্যুর হার আমরা দেখি তাহলে সেখানে দেখা যায় যে তখন মারা গিয়েছিল 1264 জন, এবং এবছরই কিন্তু আমরা এপ্রিল মাসে যখন দ্বিতীয় ঢেউ এলো সেই দ্বিতীয় ঢেউ আসার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এপ্রিল মাসে কিন্তু সেই সংখ্যাটি আর সেই জায়গাতে থাকেনি। অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গত বছরের জুলাইয়ে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যা কিন্তু এবছরের এপ্রিলেই ছাড়িয়ে গেছে। এবং একই সঙ্গে সঙ্গে আমরা যদি তথ্যগুলো বিশ্লেষণ করে দেখি তাহলে সেই বিশ্লেষণ অনুযায়ী দেখতে পাই যে এখন পর্যন্ত এই জুন মাসের 26 তারিখ পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি ততটুকু বলা চলে যে এটি এখন পর্যন্ত 1400 প্রায় 1400 জনের উপরে চলে গিয়েছে, এবং সেই সংখ্যাটি কিন্তু খুবই ভয়াবহ। এবং আগামী কয়েকদিনের মধ্যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাবে সেটি আসলে এখনও বলা যাচ্ছে না। কেননা আমরা যদি গ্রাফের দিকে তাকাই সেই গ্রাফ বলছে যে গত বছর জুলাইয়ে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু এপ্রিলেই পার হয়ে গেছে। অর্থাৎ গত বছর জুলাইয়ে যখন মারা গিয়েছিল 1264 জন সেটি কিন্তু ক্রস করেছে, অর্থাৎ সেটিকে অতিক্রম করেছে 2404 জন এপ্রিল মাসেই চলতি বছরের। এবং চলতি মাসের দিকে যদি আমরা তাকাই আজ অবধি 1434 জন, অর্থাৎ এপ্রিল মাসের যে প্রবণতাটি মৃতের হারের সেটি কিন্তু জুনে পরিবর্তন হয়েছে এবং সেটি বেশ ঊর্ধ্বমুখী হয়েছে। এই ঊর্ধ্বমুখী হার যদি আগামী দিনে আরও বেশি অব্যাহত থাকে তবে কিন্তু এই পুরো নিয়ন্ত্রণটা আরও বেশি কঠিন হয়ে যাবে। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 3টি বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে: মানুষের সচেতনতা, স্বাস্থ্য পরিকাঠামো এবং সবশেষ টিকাকরণ। এই কার্যক্রমগুলোর মধ্যে দর্শক রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত সচেতনতা এবং ব্যক্তি পর্যায় পর্যন্ত কার্যক্রমগুলো ডিপেন্ড করবে এবং সেগুলোর উপরে নির্ভর করবে আগামী দিনে বাংলাদেশে এই যে দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে, অনেকে বলছেন, অনেক বিশ্লেষক এটিকে বলছে যে তৃতীয় ঢেউয়ের শুরুর অংশ, সেটি আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে সেটির জন্য কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এবং আপনারা জানেন যে আর একদিন বাদেই কঠোর লকডাউন যেটিকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটি শুরু হচ্ছে এবং সেটি বাস্তবায়নে কিন্তু প্রথাগত যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে এবং সেই কর্মসূচিকে কতটুকু সফল করা যায় এবং ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত কতটুকু সতর্কাবস্থা নেওয়া যায় তার উপরেই কিন্তু নির্ভর করবে আগামীতে কোভিড যুদ্ধের সঙ্গে বাংলাদেশ কিভাবে টিকে থাকবে। তো এই ছিল এখন পর্যন্ত আজকে আমাদের বার্তাকক্ষে আসা সবশেষ কোভিড নিয়ে তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং কঠোর লকডাউন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিও থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দেবাশিস রায়। রাতের সময় আরও থাকছে, কলকাতায় ভুয়া ভ্যাকসিন ক্যাম্প বসানোর অভিযোগে আটক প্রতারক দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ। অস্বীকার মমতা প্রশাসনের, নকল টিকা নিয়ে অসুস্থ মিনি। সরকারি হাসপাতালে প্রতিদিন গড় খরচ সাধারণ শয্যায় প্রায় 13,000 টাকা আর আইসিইউতে 51,000। সেখানে মধ্যম ক্যাটাগরির বেসরকারি হাসপাতালে রোগীদের গুনতে হয় 37,000 ও 69,000 টাকা। স্বাস্থ্যসেবায় খরচের এমন তফাতে হতবাক খোদ সরকারি স্বাস্থ্য গবেষণা সংস্থাগুলোই। রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে কঠোর নজরদারির তাগিদ তাদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। সরকারি হাসপাতালে কোভিড রোগী প্রতি ব্যয় 1,28,000 টাকা। এর মাত্র 18% ব্যয় করেন রোগীরা, বাকি খরচের দায়ভার নিচ্ছে সরকার। করোনা চিকিৎসা যে ব্যয়বহুল তার হিসেব পাওয়া যায় সরকারি সংস্থার গবেষণার পাশাপাশি বাস্তবেও। 4 মাসের মতো ছিলাম। অন্য হাসপাতালের তুলনায় সরকারি হাসপাতাল তো সেটা কম। প্রাইভেটে করিয়েছি সিকেডিতে শ্যামলী, সেখানে তো অনেক ব্যয়বহুল ব্যাপার। তবে সরকারি হাসপাতালে ব্যয়টা সহনশীল হলেও উল্টো চিত্র বেসরকারি হাসপাতালে। কোভিড শুরুর প্রথম 9 মাসে 4টি সরকারি হাসপাতালে 31,147 জন রোগীর জন্য সরকারের খরচ 466 কোটি 7 লাখ টাকা। এর মধ্যে 60% প্রায় 280 কোটি টাকা খরচ হয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতায়। অন্যদিকে বেসরকারি হাসপাতালে 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ 24 কোটি 73 লাখ টাকা, যার মাত্র 5.7% চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য ব্যয় করেছে হাসপাতালগুলো। প্রশ্ন উঠছে, এত তারতম্য কতটা গ্রহণযোগ্য? গভর্নমেন্টে যদি মনে করেন
যে বাজেটও বাড়ানো হলো, কিন্তু জনগণের পকেট থেকে যেভাবে টাকা খরচ হচ্ছে সেভাবে হলো, তাহলে তো এই বাজেট বাড়ানোর খুব বেশি সফলতা নাই। অন্যদিকে সরকারি গবেষণা সংস্থা বলছে, মহামারীর এই দুঃসময়ে শুধু মুনাফার কথা না ভেবে চিকিৎসা সেবায় সংশ্লিষ্টরা মানবিক না হলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। অতিরিক্ত খরচের কারণে প্রায় 16% মানুষ ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের শিকার হয়, অর্থাৎ বিপর্যয়মূলক স্বাস্থ্য ব্যয় করে তারা। সংশ্লিষ্টরা বলছেন, কোভিড দুঃসময়ের সুযোগ নিয়ে কোনো হাসপাতাল যেন রোগীদের ভোগান্তির কারণ না হয় সেটি নজরদারিতে রাখতে হবে সরকারকেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে প্রকাশ্যে হুমকি দিলেন ছাত্রদলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাকে এই হুমকি দেওয়া হয়। পরে ডাক্তার জাফরুল্লাহ বলেন, হুমকি দিয়ে মুখ বন্ধ করা যাবে না। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহ রহিজিয়া, সে ওহিজা লন্ডন থেকে ভেসে আসে ইনারা এক একজন। করোনাকালীন শিক্ষা বাজেট প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শনিবার দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই বিএনপি ও তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন তিনি। জাফরুল্লাহ বলেন, তারেক রহমানের উচিত রাজনীতি ছেড়ে লেখাপড়ায় মনোযোগ দেয়া। আমি বারে বারে বলেছি, তারেক 2 বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিলেতের লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়। এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই তেড়ে আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাউসার সহ উত্তেজিত কয়েকজন নেতা। দাদা আপনাদের নেতা দাদা কেউ না তো বটে, আপনাদের ভালোর জন্যই কইতেছে, আপনাদের ভালোই বুঝেন না আপনারা। হুমকি দেওয়ার সময় ডায়াসে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ। পরে ডাক্তার জাফরুল্লাহ বলেন, তিনি হুমকিকে পরোয়া করেন না। আমার মতো লোককে যাদের বয়স হয়েছে ওই ভয় দেখিয়ে জাফরুল্লাহ চৌধুরী কণ্ঠস্বর বন্ধ করা যাবে না। আমি যেটাকে ভালো মনে করব, যেটা জাতির জন্য উপযুক্ত মনে করব, যেটা জাতির জন্য প্রয়োজন মনে করব, সেই সম্পর্কে কথা বলেই যাব, সেটা কারো পছন্দ হোক বা নাই হোক। এক ব্যক্তির বন্দনা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায় বলেও মন্তব্য করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ওখানে তারা করছে এক ব্যক্তির বন্দনা, এই কিছুক্ষণ আগে এখানেও দেখলেন এক ব্যক্তির বন্দনা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নাম ও বয়স সহ নানা ভুলের কারণে চট্টগ্রামে অনলাইনে জন্ম নিবন্ধন করতে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। ম্যানুয়াল থেকে অনলাইনে জন্ম সনদ করতে গিয়ে ধরা পড়ছে 60 থেকে 70% বেশি ভুল। এতে সনদ পেতে হয়রানির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি 200 থেকে 300 টাকা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলো ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ মনমোহনশীল তার প্রবাসী ছেলের জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করতে এসে বিপাকে, কারণ নামে লিটন কান্তিশীলের জায়গায় ভুলে এসেছে নাথ। 2-3 দিন ঘুরে নিবন্ধন সংশোধন ফর্ম পূরণ তো দূরে থাক, এখনও নিতে পারেননি সিরিয়াল নম্বরও। আর পর অনলাইন করাতে পারছি তো অনলাইন আর যাইতুন করাইছি না তাইছি আর সিল বংশশীল। স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করাতে লাগছে অনলাইনে জন্ম নিবন্ধন, শুধু তাই নয়, সাথে লাগবে মা বাবারও অনলাইন নিবন্ধন। এছাড়া সব শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সম্বলিত ইউনিক আইডি করাতেও লাগছে অনলাইনে জন্ম নিবন্ধন। তাই সনদ পেতে রীতিমতো যুদ্ধে নেমেছেন শিক্ষার্থী সহ মানুষেরা। ইউপি কর্মকর্তাদের গাফিলতির কারণে নানা হয়রানি ও ভোগান্তির পাশাপাশি বাড়তি 300 টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ সেবা গ্রহীতাদের। আমার আম্মুর নামটা বলছিল সেন সংশোধন করতে আসছি, 200 জায়গায় 400 দিয়ে দিছে, এটা ভুল হয়েছে আমার। অনলাইনে জন্ম নিবন্ধন করাতে চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে বলছে ইউনিয়ন পরিষদ। আমি রাত দিন পরিশ্রম করছি, আমার সচিব সহ, আমার উদ্যোক্তা সহ, আমাদের মেম্বার সহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, তাদের কাছে চূড়ান্ত তথ্য আসলে আলাদা ডেস্ক চালু করে দিচ্ছেন সনদ 15 মিনিটেই। আলাদা কম্পিউটার, আলাদা ডেডিকেটেড ইন্টারনেট সংযোগ দিয়ে রাখলাম এবং আমরা সেবার নাম দিলাম 15 মিনিট সার্ভিস। পাসপোর্ট, এনআইডি ও ভোটার তালিকা সহ গুরুত্বপূর্ণ 16 ধরনের সেবা পেতে নাগরিকদের জন্ম সনদ প্রয়োজন হওয়ায় বেড়েছে এর গুরুত্ব। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। আগে ভাগেই ঢাকা ছাড়ার হিড়িক। বিধিনিষেধ নয়, টিকা নির্ভর হতে চায় সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহ রহিজিয়া, সে ওহিজা লন্ডন থেকে ভেসে আসে
বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় ডাক্তার জাফরুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদলের হুমকি, এভাবে মুখ বন্ধ করা যাবে না, গণস্বাস্থ্যের ট্রাস্টির পাল্টা জবাব। এ ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়ের।